কিছু করার নেই, হয় বেরোতে হবে নয় এদের ঘুম ভাঙার অপেক্ষা করতে হবে। এজেন্সি থেকে কাল যোগাযোগ করবে থানায়। আমি আর অসীম কাকা টাকা ঢালতে পারি, তবে মনে হয় না কাজ দেবে, কারণ আগেই বলেছি বাকি বিবেচনা তোমাদের থাকবে নাকি যাবে। তবে আমি কার বুক করব? ফটাফট বলো, টেনশন নিয়ে আসলে থাকা যায় না। সবাই চিন্তাগ্রস্ত, ঘুরে ঘুরে পায়চারি করছে। জলিলুর বলল, ফিল্টারের পানিতে মিশিয়ে দিয়েছি, বড় জোর চমৎকার ঘুম হবে। তোমরা এতটাও ঘাবড়ে যেও না, ঠান্ডা মাথায় আমার মেয়েটাকে বের করো। আর তোমরা কি করবে? মূর্ছনার প্রশ্নটিতে জলিলুর শ্বাস ফেলে বলে, আমরা কিছুই জানি না, তুই পালিয়ে গেছিস, সহজ হিসাব। নাফিয়া মাথা নাড়ল, এতক্ষণের ভয় সরিয়ে মুখটা কিঞ্চিত সহজ করে বলল, রিস্ক নিতেই হবে। তবে আঙ্কেল, আমাদের প্ল্যানটা আপনি ঘেঁটে দিলেন। চেয়েছিলাম বটটাকে একটা ধোলাই। স্বপ্ন কম দেখো মায়েরা বাবারা, শরীরে ইয়াং রক্ত তো, তাই দিবা স্বপ্ন দেখছো। তবে তোমাদের ধারণাও নেই ওটা কতটা বদ। সুযোগ পেয়েছো যখন পালাও, আর সবাই ফিল্টারের পানি খেও না। নিচতলা থেকে ডাক পড়েছে মূর্ছনা চাচির। খুব কাছের মসজিদের ইমাম সাহেব সাহেরির সময় শুরুয়াত ঘোষণা দিয়েছে। সানভীরের হাতে সময় পেয়েছে 5 মিনিট। এই 5 মিনিটে কার বুক করে প্রয়োজনীয় 2-3 জায়গায় কথা বলে নিচে নেমেছে। সাদ সিঁড়ি বেয়ে যখন নামছিল তখন মেয়েদের দিকে তাকিয়ে একবার বলেছে, বাড়ির সবাই ঘুমালেও বাড়ির রাতরা ঘুমাবে না কেউ, কোনো উল্টাপাল্টা আচরণ করবেন না, আগেই বললাম। খেতে বসলেও ঠিকঠাক গলা দিয়ে খাবার নামেনি কারোর। প্রত্যেকেই ভেতরে ভেতরে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, তা বলাই বাহুল্য। ঘাম ছুটছে দরদর করে। সাইদুর শাহেরি খেতে খেতে হেসে জানতে চাইল, খাসির মাংস ভালো লাগছে না আপনাদের? তাহলে চিংড়ি মাছটা নিন। ওরা খুঁটে খুঁটে খাচ্ছিল, তবে বারবার তাকাচ্ছিল সাইদুরের হাতের দিকে, যে হাতটা পানির গ্লাস ধরছিল বারবার। শাহেরিতে পেট ভরে পানি পান করছে এবারের সবাই, আর ওরা সবাই শুকনো খেয়ে কোনো মতে হাত ধুয়ে ছুটছে যার যার ঘরে। করিডোরে দেখা হয়েছিল সাউকির সাথে মূর্ছনার। মূর্ছনা আশেপাশে তাকিয়ে কাঁপতে কাঁপতে আবারও বলল, আমার বিশ্বাস হচ্ছে না আমি আপনার সাথে পালাবো, অথচ আমাদের প্রেম নেই। সাউকি হাসলো। জবাব না দিয়ে ঘরে ঢুকে ফজর পড়ল। সানভীরের আগেই পড়া হয়েছে, তার মধ্যে ভীষণ ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। সাউকিকে দেখে বলল, ইতিহাসের প্রথম মেয়ে পালাবে, তাও এতগুলো মানুষের সাথে। সাদ এসেছিল দরজায়। সানভীরের কথা শেষ হতেই বলল, ইতিহাসে প্রথম মেয়ে পালাবে, পালাবে তার বাবা মা। আবু কল করেছিলেন, বিষয়টাকে খুলে বলেছি। সে বলেছে মৌসুমের বাবাকে নিয়ে ফিরতে, ওনাদের এখানে রাখতে বারণ করেছে। সানভীর কিছু একটা ভেবে মাথা দোলায় সবেগে। একদম ঠিক, তা ওনারা রাজি? রাজি না হলেও নিতে হবে। যে প্ল্যানটা ঘটিয়েছে ধরা খেলে মাসুল গুনতে হবে বিশাল। নিশীথের আধার পুরোপুরি তখনও কাটেনি। বাইরে এটা পাখির ডাকে অবশ্য সয়লাভ। সাইদুরের এই বাংলোটা সিলেট সদর থেকে 7 কিলোমিটার দূরে, একদম গায়ের দিকে। আশেপাশে দুটো নয়নাভিরাম চা বাগান আছে। মূর্ছনা ঘরে জানালা দিয়ে দেখা যায়। মূর্ছনা চটজলদি করে জানালা লক করে আরও একবার উকি দিল সাইদুরের ঘরে, উকি দিল ওর চাচি আর এ বাড়ির অন্য সদস্যদের ঘরে। সবাই বেঘরে ঘুমোচ্ছে। নিশ্চিত হয়ে ও শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নেয়, কিন্তু হঠাৎ হাত থেমে যায় দোতলার লিভিং রুম থেকে আসা টিভির সাউন্ডে। মূর্ছনা এগিয়ে দেখলো সাইদুরের ছেলে দুটো টিভি দেখছে। ছেলে দুটোকে দেখে অস্বস্তি বাড়ল মূর্ছনার। ওরা শায়ারি করেনি বিধায় তখনও সজাগ। মূর্ছনা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন ছেলে দুটোর চোখে চোখ পড়লো, অল্প হেসে মূর্ছনা ধীর গলায় বলল, তাই চলে যাচ্ছি। ছেলে দুটো মূর্ছনাকে সিরিয়াসলি নিল না, উল্টো কপাল কুচকে টিভিতে চলমান ডোরেমন কার্টুনে মনোযোগ দিল। নাফিয়া রেডি করেছিল মূর্ছনার মাকে। বোরখা খুঁজে পায়নি বিধায় শাড়ির উপর একটা ওড়না পেঁচিয়ে নিয়েছে। অসুস্থ বেচারি অনিশ্চিত যাত্রা শুনে স্বস্তি পাচ্ছিল না, তখন থেকে দোয়া দুরুদ পড়ছে। সানভীরের পরামর্শে সবাই শেষবারের মতো ঘরের প্রতিটি কোণা কানা চেক করে যখন সিঁড়ি বেয়ে নামছিল তখন ভোর 5:30। অন্ধকার অল্প অল্প কাটতে শুরু করেছে। দল বেঁধে চুপিসারে নামছিল ওরা। নিসা এক ফাঁকে বেশ মন খারাপের সুরে বলল, ধুর, আমি ভেবেছিলাম ফাইট টাইট হবে, সবকিছু জল করে দিল ওই সাহেব। সাদ সরু চোখে ওর দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমি মাঝে মধ্যে ভাবতে বসি, আল্লাহ তোমাদের মেয়েদের মাথায় কোন ফিচারটা ঠিক দেননি, যার জন্য এমন বেকেবের মতো কথাবার্তা বলতে পারো, তাও এমন একটা সিরিয়াস ম্যাটারে। নিসা নাকের পাটা ফুলিয়ে বলল, ধুর, আমি ভেবেছিলাম ফাইট টাইট হবে, সবকিছু জল করে দিল তাই সাহেব। না, আপনি প্র্যাকটিক্যালি ভাবুন, পালিয়ে যাচ্ছি আমরা। সানভীর ভাইয়ের এত টাকা, এত ক্ষমতা, তাও পালিয়ে যাচ্ছি। কেমন কাপুরুষ কাপুরুষ লাগছে না? সাদ বইয়ের কথা শুনে নির্বাক জবাব দিল, না, কাপুরুষ কাপুরুষ লাগছে না, উল্টো মেয়েদেরকে নিতে পেরেছি, এর জন্য সুপুরুষ সুপুরুষ লাগছে।
এমন সুপুরুষ সুপুরুষ লেগেছিল তোমাকে যখন বিয়ে করেছিলাম। বাড়ির বাইরেটা এখন বেশ নিরিবিলি। সাহেরি খেয়ে ফজরের নামাজ আদায় করে দারোয়ান অবধি ঘুমিয়ে যায়। তবে আজ সম্ভবত ওদের কপাল একটু খারাপ। সাইদুরের গার্ড একজন তখন সজাগ, বাংলোর সামনে ফুল বাগানে পায়চারি করছিল। ওরা যখন সদর দরজার বাইরে পা রেখেছিল সবাই নিমিষেই চোখে পড়ে গেল। গার্ড ইয়াং মাহাতাব নাম। এতজনকে একসাথে দেখে এগিয়ে এলো, চোখ কপালে তুলে বলল, আপনারা এইটা আমি কি করেন? বলতে বলতেই সদর দরজার ভেতরে উকি দেওয়ার চেষ্টা করলো সে। জলিলুর ওর মনোযোগ ফেরাতেই বলল, মেহমান নিয়ে হাঁটতে বের হয়েছি, দেখো না, এরা আমাদের তরফের কুটুম, দক্ষিণ অঞ্চলের মানুষ, চা বাগান দেখেনি, দেখাতে নিয়ে যাচ্ছে। এই আধার কোথায়? আলো ফুটতে শুরু করেছে তো। স্যার জানেন? জবাবটা দিল আরহান। আরে কি আশ্চর্য, এত প্রশ্ন করেন কেন? আমরা কি চোর নাকি? সন্দেহ হলে আপনার স্যারকে গিয়ে জিজ্ঞেস করুন। গার্ড লোকটা সত্যি সত্যি বাড়ির দিকে পা বাড়ায়। আচমকা আরহান হেসে এক কাণ্ড করে দেয়। সদর দরজাটা বাইরে থেকে লক করে সবাইকে উদ্দেশ্য করে বলে, যে যার অবস্থান থেকে পালাও, সময় নেই। বাগানের সীমানা পেরিয়ে বাংলোর সীমানা পেরিয়ে মেন রোডে উঠতে তাদের সময় লেগেছে 15 মিনিট। এই 15 মিনিটে কি ঘটে গিয়েছে বাড়িতে তার আন্দাজ কেউ করেনি, কারণ পেছনে ফিরে দেখার সময় নেই। সানভীর অবশ্য বলে চলেছে, ঘুম ভাঙলে সাইদুল সাহেব প্রথম যে কাজটি করবে সেটি হলো মুরসানার বাবা মা সহ অজ্ঞাতনামা পরিচয় আমাদের নামে গয়না চুরি লুট কেস দেওয়া, কাউকে না কাউকে ঘাবড়ানোর অনুরোধ। আমি ব্যাপারটা আগেই সেটেল করে রাখবো। তাদের হাঁটতে হয়েছে আরো 5 মিনিট। এরপর গাড়ি পেয়েছে, সানভীরের বুক করা ট্রাভেল এজেন্সির গাড়ি। এর আগে নিজের এনজিও কর্মীদের নিয়ে ট্যুরে এসেছিল বিধায় সবকিছু খুঁজে বের করা সহজ ছিল। গাড়িতে ওঠার পর সানভীর ব্যগ্র হয়ে বলল, সোজা স্টেজে যাবে। বাকি সবাই ছিল চরম মাত্রায় উত্তেজিত। মূর্ছনার হাত পা তখনও ঠান্ডা হয়ে আছে। বসেছে নাফিয়ার গা চেপে, একটু পর পর বলছে, আপু আমি কি সত্যিই পালাচ্ছি? সাউকি পাশে বসে চুপচাপ হাসছে। পেছনের সিটে বসে থাকা সিমিনের দিকে তাকিয়ে একবার বলল, তোর গল্পের নেক্সট পর্বে অবশ্যই লিখবি নায়িকাটা হঠাৎ করে সাহসী স্পষ্টবাদী মেয়ে থেকে ন্যাকা হয়ে গিয়েছে। নাফিয়া হেসে উঠল শব্দ করে। সামনের সিট থেকে সানভীর এক পলক তাকিয়ে বলল, যাই হোক, খুব দুর্দান্ত একটা অভিজ্ঞতা ছিল। আমি আমার জীবনে এমন কিছু অভিজ্ঞতা করিনি। আমরাও না, তাও মেয়ে ভাগিয়ে না অন্যের হবু বউ ভাগিয়ে নেওয়ার মতো ব্যাপার। 2 দিন আমি টের পেলাম আমি আসলেই বিরাট ভীতু। সাদ নাফিয়ার কথাটা সমর্থন করে, তুমি বলেছো তোমার কথা, আমিও এটা ফিল করলাম। আমি আসলে বিরাট ভীতু, অন্তত মেয়েদের নিয়ে পালানোর ব্যাপারে। পরিবেশটা হালকা হচ্ছিল না। সানভীর তাই ড্রাইভারকে বলে একটা হালকা মিউজিক ছেড়ে দিয়ে সিটে গা এলিয়ে দিল। আপাতত প্রে করা ছাড়া হাতে আর কিছু নেই। স্টেশন গিয়ে বসে থাকতে হবে 1 ঘন্টা। এর মাঝে কোনো বিপদ হলে সানভীরের সাধ্য নেই আটকানোর। পেছনে নাফিয়া মূর্ছনার মাকে অভয় দিচ্ছিল। বেচারি ইনিয়ে বিনিয়ে কাঁদছে। সানভীর আরও একবার তাকালো নাফিয়ার মুখের দিকে। এই 2 দিনে অনেকে অনেক কিছু বুঝতে পেরেছে, তেমনভাবে সানভীরও। সে বুঝতে পেরেছে ভদ্রমহিলাকে সরাসরি বিয়ের প্রস্তাবটা দেওয়া উচিত। ভদ্রমহিলা খুব বেশি চালাক নয় তো খুবই বোকা। এই 2 ধরনের মানুষের সাথে সরাসরি আলাপে যাওয়া উচিত। ইশারায় কথা এদের জন্য না। খুব সকালবেলা শাহেদের বাইকটা চোখে পড়ল অসীমের। ওদিকে সানভীরদের সাথে ফোনে কথা বলে ছাদ থেকে নজরে পড়েছিল বাইকটা। চুপচাপ নিচে নেমে এলো সে। চোখে মুখে কোনো উত্তাপ নেই, বরাবরই যেটা থাকে। রোজা হোক বা সাউকিদের জন্য দুশ্চিন্তা, কোনো কারণে অসীম ঠান্ডা। শাহেদ বাইক থেকে নেমে বাবাকে সহজ গলায় সালাম দিল। অসীম সালামের জবাব দিয়ে সহজ গলাতেই বলল, আমি বোধহয় বলছি এ বাড়িতে তুমি সহজভাবে সেদিন যাতায়াত করবে যেদিন আমি মরব। শাহেদ হঠাৎ অস্থির হয়ে উঠল। সিভিলের সাথে কথা ছিল আব্বু, ও আমার টাকা ফিরিয়ে দিয়েছে। আমি বুঝি না আব্বু, আপনাদের রাগ আমার ওপর নাফিয়ার ব্যাপারটা নিয়ে। ভাই হিসেবে আমি কখন এত অযোগ্য হলাম? অসীম হাসলো, জবাব দিল না। শাহনাজ এসে দাঁড়িয়েছে বারান্দায়। ছেলেকে দূর থেকেই দেখেছে। স্বামীকে ডিঙে এপাশে আসার সাহস তার নেই। শাহেদ মাকে দেখে দূর থেকে অভিযোগে সুরে বলে, হতে পারে ওটা অমৃতার পেটে ছিল, বাট বাচ্চা তো 2-2বার আমি হারিয়েছি। আম্মু এত কঠিন হলেন যে 2টো সান্ত্বনা আমি রিজার্ভ করি না? অসীম শাহনাজের দিকে তাকিয়ে সাথে সাথে ছেলেকে জবাব ফিরিয়ে দিল, নিজের একটা সন্তান তুমি নষ্ট করেছো, সেজন্য আরেকটা হারিয়ে সেটা রিপেন্ট করতে হয়েছে। স্যার এসব কথা। রোজামুখে আমি তর্কে যুদ্ধে যেতে চাই না। কোনো জানোয়ারের সাথে কেন এসেছো বলে বিদায় হও। সিমিনার কাছে ও ফোন ধরছে না বিগত 1 দিন ধরে। ওরা বাড়িতে নেই, এলে জানিয়ে দেব। বলেই অসীম ঘুরল।
তখনই শাহেদ থামিয়ে দিয়ে বলল, আরেকটা জরুরি কথা নাফিয়াকে নিয়ে। অসীম শাহেদের মুখে নাফিয়ার প্রসঙ্গ শুনে লাল চোখ নিয়ে তাকালো। শাহেদ অবশ্য বাবার সে চাহনিতে বিচলিত হলো না, উল্টো মুখটা কঠিন করে বলল, আমার কাছে খবর আসছে আপনার আদরের মেয়ে ইদানিং সানভীর ভাইয়ার সাথে ঢলাঢলি করছে গ্রামে গঞ্জের রোডে। আপনি কি তাকে শাসন করার প্রয়োজন বোধ করছেন না? এত ভালো চরিত্রবতী মেয়ে আপনার কোন রুচিতে ভাসুরের সাথে এসব করে বেড়ায়? বলতে বলতে শাহেদ ফুঁসছে রাগে। শাহনাজ আর অসীম ঠান্ডা চোখে কিছুক্ষণ ছেলের মুখের দিকে চেয়ে রইল। এরপর অসীম বলল, কুলাঙ্গার কথাটাও তোমার জন্য ছোট হয়ে যায়। সে আপনি আমাকে গালি দিন, কিন্তু নাফুকে বারণ করবেন। সানভীর তার ভাসুর। অসীম সাথে সাথে কড়া গলায় বলল, ভাসুর? নাফু কি তোমার বউ? না তো। আপাতত সানভীর নাফুর কিছুই না। তোমার অভিযোগ অনুযায়ী নাফু যদি সানভীরের সাথে ঢলাঢলি করে, তবে তোমার এত জ্বলছে কেন? ঘরে বউ আছে না তোমার? যাও তাকে নিয়ে ভাবো। আমার মেয়ের চরিত্র নিয়ে আমার দুশ্চিন্তা আছে। সব সময় বুঝে তাকে বিবাহ দিব। ইউ জাস্ট গেট লস্ট। শাহেদ বাবার লাল দুটো চোখের দিকে তাকিয়ে আছে। ওর মুখ চোখে কোনো উদ্বেগের লেশ নেই, নিশ্ছিদ্র স্থবিরতা মুখায়বয়বে। অসীম রাগে কাঁপছে, ভাবে কাঁপতে কাঁপতেই আবারও বলল, বেশি ভালো জায়গায় বিয়ে দেব নাফিসাকে আমরা, এন্ড ইউ উড সি ইট। তোমাকে ইনভাইট করা হবে। শ্বাস ফেলল শাহেদ, শান্ত গলায় বলল, কেন, নাভিয়াকে বিয়ে বসতে চাইছে? শাহেদের চোখ দুটোতে নামলো কৌতূহলের ঘন ঘটা। অসীম বলল, ঘুরিয়ে ফিরিয়ে নাফিসার প্রসঙ্গ করছ কেন? বললাম না নিজের ওয়াইফকে নিয়ে ভাবতে, নাকি চরিত্র এমনই তোমার যে বউ রেখে কেবল পরনারীর কথা ভাবতে ইচ্ছে করে? কুলাঙ্গার। শাহনাজ শাহেদের উপর অসীমকে চড়াও হতে দেখে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল একপাশে, একদম নিশ্চুপ। শাহেদ বাবার গালি শুনেও সহজ বলল, সে আপনি দিন বিয়ে তার, যদি সে চায়। আমি এ ব্যাপারে কিছু বলার কে? কিন্তু সানভীর ভাইয়া আমার এক বংশের মানুষ। সম্পর্কে নাফিয়ার এক্স ভাসুর। ভুলেও যেন কোনো কাহিনী ঘটে না। নাফিয়াকে সাবধান করে দিবেন। বলতে বলতে বাইক স্টার্ট করলো শাহেদ। অসীম এবার চেঁচিয়ে উঠল, করবো না সাবধান। নাফিয়া যাকে মন চায় তাকে পছন্দ করবে। ওর সানভিকে ভালো লাগলে সানভিকে পছন্দ করবে। শাহনাজ এগিয়ে এসে স্বামীকে থামিয়ে নরম সুরে, আপনি আসতে চেঁচান, এমন করে বলছেন সবাই শুনলে বদনামটা কার হবে? নাফিয়ার হবে। নাফিয়া কিছু বলেছে এসব আপনাকে? কেন ওর কথায় উত্তেজিত হচ্ছেন? অসীম হাঁপাচ্ছে। শাহেদকে শুনিয়ে শাহনাজকে বলল, নাফিয়া কিছু বলেনি, তবে একটা বিষয় তোমাকে কখনো বলা হয়নি শাহনাজ। শিমিনার শাউকের বিয়ের চক্করে বিষয়টা মাথা থেকে বেরিয়ে গেছিল। ওই আমাদের মুমতাহিনা বেশ কয়েকবার আমার কাছে ফোন করে নাফিয়ার খোঁজ খবর নিয়েছে। সরাসরি যদিও বলেনি, তবে ইঙ্গিত দিয়েছে নাফিয়াকে তাদের পছন্দ হয়েছে, অনেক বেশি পছন্দ হয়েছে। ওরা তো 1 বছর ধরে ভালো মেয়ে খুঁজছে সানভীরের জন্য। সানভীরের বয়স বেড়ে গেছে, তাই মিলছে না সেরকম করে। আমি ভাবছি শাহনাজ, মুমতাহিনা সরাসরি মুখ খুললে আমি আর দেরি করব না। নাফিয়া আমার কথা মানবে আশা করি। সানভীরের পাশে বেশ মানাবে নাফিয়াকে। অসীম কথাগুলো স্ত্রীকে বললেও তার দৃষ্টি আর মনোযোগ শাহেদের মুখে। বাইক স্টার্ট করে যে থেমে দাঁড়িয়ে আছে বাবার কথায়। মুখটা অন্ধকার হয়েছে ক্রমশ। অসীম বিশেষ পাত্তা না দিয়ে ছোট গেটটা টেনে লক করে দিয়ে ঘরের ভেতর ঢুকলো। সকাল 7টা তখন। স্টেশনের উপচে পড়া ভিড়ের মাঝে সতর্ক দৃষ্টি আশপাশে বুলিয়ে নিতে ওরা এগিয়ে যাচ্ছে। রেন্টেকারকে ভাড়া মিটিয়ে দেওয়ার আগে সানভীর আরো বেশ কয়েকবার অনুরোধ করেছে যাতে বরগুনা অব্দি পৌঁছে দেয় তাদের, কিন্তু এজেন্সি কর্তৃপক্ষ পারমিশন দেয়নি। তারা কিছুটা আন্দাজ করতে পেরেছে এদের কাহিনী গোলেমেলে। বাড়তি টাকার লোভেও রিস্কটা নেয়নি কেউ। এদিকে সানভীর ভাবছিল ঢাকা অব্দি পৌঁছে তারা ফ্ল্যাটে গিয়ে বিশ্রাম নিবে। বাকিদের জন্য ডরমিটরি বুক করে হাফ ছেড়ে বলল, ট্রেন ঘন্টাখানেক পরে, আপাতত বিশ্রাম করুন সবাই। চাপা উৎকণ্ঠা নিয়ে ঢুকে বসে আছে সবাই। মূর্ছনার মা নীরবে কেঁদে চলেছে। থেমে থেমে একবার বলল, কি গজব নামলো আমাদের উপর? এরপর আমরা কই যাব? এত অনিশ্চয়তা নিয়ে থাকা যায়? মূর্ছনা মাকে বলল, কই যাবে আর? তোমাদের মামার বাড়ি পাঠাবো, বাগেরহাট। পেয়েছো না বাপের বাড়ি থেকে 1 হাত জমি? ওখানে থাকবে তোমার অকর্মণ্য স্বামী নিয়ে। টাকা পয়সা যা লাগে আমি দিব। এখন থামো মা, আর টেনশন নিতে পারছি না আমি।
নাফিয়া মেয়েটার মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করে দিতে চাইল। মূর্ছনার অস্থিরতা কমছে না। শাড়ির আঁচল দিয়ে নিজেকে বাতাস করতে করতে বসলো এসে একটা বেঞ্চিতে। তার পাশে এসে বসলো সাউকি। মধ্যিখানে অবশ্য হাতখানেকের দূরত্ব। মূর্ছনার টেনশন কমাতেই সাউকি আস্তে ধীরে বলল, বিয়েটা বরগুনা পৌঁছেই করে নিব, তবে আর বিশেষ ঝামেলা করতে পারবে না বদমাসটা সুযোগ পেলেও। এক পলক তাকালো মূর্ছনা। সহজ চোখ দুটোর বিপরীতে স্থির সহজ চোখ দুটোর দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। জবাবে কিছু বলল না। ওর ঘোর লেগেছে। একটা ছেলের সাথে ও পালাচ্ছে, গুন্ডাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলছে। বিষয়গুলো কেমন সিনেমার মতো। ওপাশে বসে ঝিমোচ্ছে সিমিন আর সুপ্তি। ছোটাছুটিতে বমি পেয়েছে। সুপ্তি উঠে একটু ওয়াশরুমের খোঁজে যায়। সিমিন কাঁদো কাঁদো স্বরে সবাইকে বলে, ট্রেন ছাড়তে কত দেরি? এখন যদি তারাও চলে আসে তবে কি হবে? সানভীর মজা করে বলল, নতুন বউ নিয়ে আমরা সবাই হাজত কাটবো। সিমিন বলে, এক কাজ করি, লাইভে যাই বরং। এইসব বদমাসের এভাবে পাবলিকের কাছে ধরা খাওয়াতে হয়। সিমিনের লাইভে যাওয়ার বুদ্ধিটা কারো কাছে বিশেষ আত্মা পেল না বোধহয়। সবাই উকি ঝুঁকি মেরে কিছুক্ষণ পর পর বাইরেটা দেখতে ব্যস্ত। সানভীর শান্ত হয়ে বসলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাইকে আগেই একটা কথা বলে রাখি, বিপদ কাটেনি পুরোপুরি যতক্ষণ না পর্যন্ত ট্রেনে উঠছি। এর মাঝে যদি কিছু ঘটে তবে উত্তেজিত না হয়ে শান্ত থাকার অনুরোধ। যা কথা বলার আমি বলবো। বিশ্রাম আর হয়ে ওঠেনি কারো। ঠিক 20 মিনিটের মাথায় স্টেশনের সাইদুরে দুটি গাড়ি পৌঁছে গেছে। এই খবর তখন ওরা কেউ পায়নি। যখন প্রতিটা ডরমিটরিতে ওদের খোঁজ পড়লো তখন সবার মাথায় হাত। প্রত্যেকেই মুখ চাচাই করছে টেনশনে। সানভীরের মুখভঙ্গি অবশ্য ভীষণ শান্ত। হাতের ফোনটা তুলে সবাইকে বলল, এই স্টেশন থেকে কোথাও যাব না আমরা, ঠান্ডা থাকুন সবাই। যখন ওরা আবারও মুখোমুখি হলো, সাইদুর একদলা থুতু মেঝেতে ফেলে লাল চোখ দুটো তুলে শুরুতেই তাকালো মূর্ছনার মুখের দিকে। মূর্ছনা গুটিয়ে দাঁড়িয়েছে সাউকির পেছনে। নাফিয়া দাঁড়িয়ে ছিল সানভীরের পেছনে। ভয়, আতঙ্ক, রাগ মিশ্রিত স্বরে বিড়বিড় করলো, শালা কত বড় বিয়ে পাগল হলে কুত্তার মতো এইভাবে পেছনে পড়ে থাকতে পারে। মানুষ একটা করতে পারে না, আর ইনি একটা করেও আরো একটা করতে চাইছে। পুরুষ মানুষ এত খারাপ। সানভীর অল্প হেসে বলল, পুরুষ মানুষ না, কিছু পুরুষ মানুষ হবে নাফিয়া আক্তার। আর ওটা ইবনাথ হবে স্যার। সাইদুরের সাথে 15-16 জন লোক। প্রত্যেকের বডি দেখে ধারণা করা যাচ্ছে এরা মারামারিতে বিশেষ দক্ষ। ওদের দেখে সিমিনার নিসা ভয়ে লুকিয়ে দাঁড়ায় সাদের পেছনে। সাদ থমথমে গলায় নিসাকে বলল, থ্রিল চেয়েছো না? এসে গেছে থ্রিল, এখন পালাচ্ছ কেন? নিসা আতঙ্কিত চোখ দুটো তুলে নাক কুচকে বলল, তো পালাবো না? মারামারি আমরা করব? মারামারি আপনারা পুরুষরা করবেন। শিগগির ঘুষি মারুন সামনেটাকে। দাঁড়িয়ে আছেন কেন? দেখুন কি বেশিভাবে দেখছে। সাদ লটকানো মুখে সানভীরের দিকে তাকায়। সানভীর চোখ দিয়ে আশ্বস্ত করলো, ওকে মারতে নিষেধ করলো। সাইদুর ঢুলছিল। তেঁতুল গোলা পানি খেয়ে বমি করে করে অবস্থা কাহিল তার। শরীর থেকে ঘুমের ওষুধের প্রভাব যায়নি। মূর্ছনা সাউকের পেছনে লুকিয়ে আছে। সাইদুর এবার ওর থেকে দৃষ্টি সরিয়ে সানভীরের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলল, কত সুন্দরভাবে আপ্যায়ন করেছিলাম আপনাদের, অথচ আমাকে ঘুমের ওষুধ দিলেন। যদি মরে যেতাম আমার বাচ্চা দুটো এতিম হতো না। নাফিয়া বলল, কি অদ্ভুত কথা বললেন। কখনো শুনেছেন শয়তান ঘুমের ওষুধে মরেছে? সানভীর ওর দিকে তাকিয়ে ওকে চুপ করিয়ে সাইদুরকে ভদ্র গলায় বলল, না না, আসলে আমরা এমন কিছু প্ল্যান করিনি। আমরা আলোচনায় বসতে চেয়েছিলাম আপনাদের সাথে, কিন্তু দুর্ঘটনাবশত ব্যাপারটা ঘটে গিয়েছে। প্লিজ ডোন্ট মাইন্ড। নাফিয়া হা করে তাকিয়ে আছে। ঠিক কোন লেভেলের ভদ্রলোক হলে গুন্ডাকে বলে প্লিজ ডোন্ট মাইন্ড? আচমকা নিজের মুখটা চেপে ধরলো নাফিয়া। ও এই পরিবেশে হাসতে চাইছে না। এই পর্যায়ে সাইদুরের মুখ চোখ শক্ত হলো। নাফিয়া নিজেকে সামলে নিয়ে গলা খাকারি দিল, বলল, সাইদুর ভাই, এখন ঠান্ডা মাথায় আলোচনা করে চলেন। আসলে বিয়ে জিনিসটা জোরাজুরি করে হয় না, বুঝলেন? আপনি মূর্ছনাকে আজ জোর করে বিয়ে করলেন, পরে কখনো ও পালাবে না তার কি গ্যারান্টি বলেন? মান সম্মান তো আপনার তখন চলে যাবে। আপনার বিয়ে প্রয়োজন, এটা খারাপ কিছু নয়, বরং প্রত্যেকেরই উচিত পার্টনার না থাকলে তৃতীয়বার মুভ অন করা। তাই বলে এত ছোট মেয়েকে কেন বিয়ে করতে হবে বলেন? এসব কি যুক্তিযুক্ত? আমরা একটা এজেন্সি চালাই, জানেন? কাজ করি বিধবা ডিভোর্সিদের নিয়ে। প্রচুর বিধবা ডিভোর্সি আছে সেখানে। যদি চান আমি খুঁজে দেব আপনার বয়সী কাউকে। একদম স্যার, ভালো হবে না বললেন? শেষের প্রশ্নটা করে নাফিয়া সানভীরের দিকে তাকালো। সানভীর বিড়বিড় করে বলল, প্লিজ শাট আপ। নাফিয়া জবাবে 2 কদম এগিয়ে এসে ফিসফিস করে বলল, স্যার, একে থামানোর অন্য ওয়ে নাই তো? বিয়ে করার জন্য চেতে গেছে দেখুন। বিয়ে একে করাতেই হবে, তাই বিকল্প প্রস্তাব দিচ্ছি। সাইদুর নাফিয়ার কথায় পাত্তা না দিয়ে তাকালো মূর্ছনার বাবা জলিলুরের দিকে, বলল,
আগে বলেন আমার সাথে এটা কে করেছে? কে ঘুমের ওষুধ মিশিয়েছে খাবারে? জলিলুর ঢোক গিলেন এক দফা। এরপর কিছু বলার আগে মূর্ছনা এগিয়ে এসে বলল, আমি মিশিয়েছি। সাইদুর শান্ত চোখে ওর দিকে তাকালো। হুট করে মূর্ছনার হাতটা ধরে বলল, ও ভালো, কি আর করার মূর্ছনা, থানায় তবে তোমাকে যেতেই হবে, অসুবিধা নাই, থানা থেকে ঘুরিয়ে এনে তোমাকে বিয়ে করব। মূর্ছনা কাঁপলো। সাউকি আচমকা সাইদুরের হাত থেকে মূর্ছনার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।